ঈদের দ্বিতীয় দিনে সিরাজগঞ্জে দুর্ঘটনায় নিহত 17 জনের পরিবারে এখন শুধুই কান্না। চট্টগ্রামের দেয়াল ও পাহাড় ধসে 6 জনের মৃত্যুর পর সরিয়ে নেওয়া হচ্ছে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের। ঈদের দিনও শোক স্তব্ধ ছিল ময়মনসিংহে পদদলিত হয়ে নিহত 27 জনের পরিবারগুলো। স্বজনদের স্মৃতিগুলোই তাদের কাঁদিয়েছে উৎসবের দিনে। 31 জুলাই থেকে কার্যকর হবে ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় চুক্তি। পঞ্চগড়ের বেশিরভাগ ছিটমহলের বাসিন্দাই থাকতে চান বাংলার মাটিতে। বরিশালে কীর্তনখোলা নদীতে তীব্র ভাঙন, নদী গর্ভে বিলীন হয়ে গেছে বিভিন্ন স্থাপনা। প্রয়োজনের তুলনায় বরাদ্দের অপ্রতুলতার কথা জানালো পানি উন্নয়ন বোর্ড। এবং ঈদের ছুটিতে দেশের বিভিন্ন এলাকার বিনোদন কেন্দ্রে মানুষের ভিড়, আনন্দ সময় পার করছেন সবাই। বাংলা সময়ের সঙ্গে আছে আমি মমতাজ মুস্তফা এবং আমি সৌমিত্র সুপ্র। সিরাজগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারে এখন শুধুই কান্নারোল। পরিবারগুলোর ঈদ আনন্দ পরিণত হয়েছে স্বজন হারানোর শোকে। রোববার ভোরে সড়ক দুর্ঘটনায় 17 জনের মৃত্যু হয়, আহত হন 45 জন। এদের মধ্যে 21 জন চিকিৎসাধীন রয়েছেন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাইবান্ধার হেদায়েতুল ইসলাম বাবু, সিরাজগঞ্জের রিঙ্কু কুন্ডু ও রিপোর্টার সাইফুর রহমান রকেট পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এভাবেই সড়ক দুর্ঘটনায় মাকে হারিয়ে আর্তনাদ করছে সন্তান। কেউ বা মোবাইলে স্বজনের মৃত্যুর খবরে পাগলের মতো ছুটে এসেছেন হাসপাতালে। তার মতো অনেকেই এই দুর্ঘটনায় হারিয়েছেন পরিবারের সদস্যদের। সিরাজগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারে ঈদের আনন্দ এখন কান্নায় রূপ নিয়েছে। তাদের উৎসবে লেগেছে বেদনার রং, নেমে এসেছে শোকের ছায়া। অন্য গাড়ির লোক বলিছে যে অ্যাক্সিডেন্ট করেছে, সিরাজগঞ্জ সদর হাসপাতালত আছে। আমি শুনে চলে আসছি, বাবা আমার কেউ নাই। আমার কাছে ফোন আসলো একটা, আজাদ গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। আজাদ গাড়িতে অ্যাক্সিডেন্ট করছে, আমার ভাসতে থাকে, ড্রাইভার গাড়ি চালায়। তো পরেও শুনলাম যে মারা গেছে। এদিকে দুর্ঘটনায় আহতদের মধ্যে অনেকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যাওয়া যাত্রীরা জানান, চালকের অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটে। যখন অ্যাক্সিডেন্ট হয়েছে আমি বেমোশে ছিলাম, যখন জ্ঞান ফিরছে উঠে দেখি বহুত মানুষ সিটের নিচে দিয়ে পড়ে রয়েছে। লাস্টে দিয়ে কষ্ট মষ্ট হয়ে একা পার হয়ে গেলাম, বাইরে এলাম জানালা দিয়ে। ড্রাইভারের কারণে মদ অ্যাক্সিডেন্ট হয়েছে। ড্রাইভার রং সাইডে গাড়ি চালাচ্ছিল। ওভারলোড গাড়িটা ছিল, অনেক যাত্রী ছিল, উপরেও লোক ছিল, এমনকি ভিতরে দাঁড়ানোর মতো জায়গা ছিল না। টানি হিসড়ে জুতা খুলবার যায় আমার পা হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আমার গায়ে শক্তি ছিল, লোকজনকে বাইর করে দিয়েছে। আমি যে গাড়িটা চালাই এই গাড়িটা বামে ছিল, চট্টগ্রামের গাড়িটা ওভারটেক করতে যায়, তারপরে আমার গাড়িটা মারিয়ে দিয়েছে আর কি, রং সাইডে যায়। দুর্ঘটনার পরই ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের প্রত্যেকের পরিবারকে 10,000 টাকা অনুদানের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। এদিকে দ্রুত গতিতে গাড়ি চালানোই এই দুর্ঘটনার কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। রোড ফাঁকা পাওয়ার কারণে ড্রাইভাররা দ্রুত বেগে গাড়ি চালাচ্ছিল। আর চট্টগ্রাম থেকে যে সাবির পরিবারের যে ড্রাইভারটা ছিল, এই ঘুম অবস্থায় ছিল। সে ঘুমন্ত অবস্থায় দ্রুত বেগে যায়, রং সাইড দিয়ে যায়, আজাদ পরিবহন নামের ঘাটে চালা দেয়। কারণ অদক্ষ ড্রাইভারের এবং ড্রাইভারের ঘুমের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। চট্টগ্রাম থেকে দিনাজপুরগামী সাব্বির পরিবহনের একটি বাস রোববার ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুড়িগ্রাম থেকে ঢাকাগামী আজাদ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 10 জনের মৃত্যু হয়, আহত হন প্রায় 45 জন। এই ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। এদিকে রংপুর, নেত্রকোনা, নাটোর ও জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 4 জন। চট্টগ্রামের বায়েজিদ পাহাড় এবং লালখান বাজারে দেয়াল ধসে 6 জন নিহত হওয়ার পর পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে জেলা প্রশাসন। রোববার দুপুর থেকে ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় শুরু হয় 450 পরিবারকে সরিয়ে নেওয়ার কাজ। তবে বসবাসকারীরা তাদের পূর্বের অবস্থানের ব্যাপারে অনড় থাকায় এ প্রক্রিয়া কতটা সফল হবে তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। আশরাফুল আলমের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
রোববার দুপুর 1টা থেকে লালখান বাজার মতিজন্না এলাকায় শুরু হয় পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফজাল হোসেন প্রতিটি বাসায় ঢুকে তাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার অনুরোধ জানান। এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিংও করা হয়। শনিবার রাতে নগরীর বাইজিদ এবং লালখান বাজারে পাহাড় ও দেওয়াল দোষে 5 শিশু সহ 6 জনের মৃত্যুর পর এই নির্দেশ জারি করেন জেলা প্রশাসক নিজেই। রোজা এবং ঈদের কারণে সেইভাবে মানুষকে আমরা রোজার মধ্যে সরাইতে পারিনি। তো আজকে যেহেতু একটি অ্যাক্সিডেন্ট ঘটেছে, আমরা ইতিমধ্যে আমি আশ্রয় কেন্দ্রগুলো ভিজিট করেছি এবং আমরা আমাদের ওয়ার্ড কাউন্সিলর সহ আমাদের যারা আছে আমাদের প্রশাসনের লোকরা সহ তাদেরকে সরিয়ে আনবে। গত মাসে এই ধরনের ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারী 650 পরিবারকে চিহ্নিত করে উচ্ছেদের উদ্যোগ নেয় জেলা প্রশাসন, কিন্তু 2 শতাধিক পরিবারকে উচ্ছেদের পর সে প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। জমিদারের থেকে জুলুম করিয়ে ওর কুকুনের জায়গাটা দখল করছে। এখানে মানে এখানে বড় নালা আছে, ওই নালাটা বন্ধ করানোর বর্তন মানি যাইতে পারে না, এদিকে বন্ধ হয়ে গেছে রাস্তা, এই জন্য ওয়ালটা বাড়ে গেছে। আমাদের তদন্ত চলছে। আমরা যদি দেখি যে আসলে তারা ওই ধরনের কোনো অপরাধ করে থাকে, যেমন এই ওয়ালটা করার ব্যাপারে যদি সে সঠিক নিয়ম কানুন মেনে না চলে, যদি না মানে যদি ওয়াল করে থাকে এবং সেটা যদি প্রয়োজনীয় ফাউন্ডেশন যদি না দেওয়া থাকে কিংবা অন্যায়ভাবে যদি কারো কেউ দখল করে থাকে, সেক্ষেত্রে কারো দায়ী দায়িত্ব থাকলে বা কারো গাফিলতি থাকলে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঘটনা অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যে আমরা 20,000 টাকা করে প্রতি পরিবারকে আমরা দিয়েছি, যে হিসাবে সার্বক্ষণিক উপস্থিত আছেন, সরকার তাদের পাশে আছে, সরকার সবসময় ভিকটিমদের পাশে থাকবে। শনিবার মধ্যরাতে প্রবল বর্ষণের ফলে আমিন কলোনির একটি বাসার উপর ধসে পড়ে বিশাল এক পাহাড়। স্থানীয় লোকজন পাখি আক্তার এবং তার স্বামী শাহজাহানকে উদ্ধার করলো। ঘটনাস্থলে মারা যায় তাদের 3 সন্তান। ঠিক একই সময় পাহাড়ি মাটি সহ দেওয়াল ধসে লালখান বাজার পুরা কলোনি এলাকায় মারা যায় আরো 3 জন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন বাংলা সময়। ফোন নেটওয়ার্ক। ঈদের আনন্দের ছোঁয়া লাগেনি ময়মনসিংহে জাকাতের কাপড় আনতে গিয়ে পদদলিত হয়ে নিহতদের পরিবারগুলোতে। প্রিয়জন হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি নিহতদের স্বজনরা। আনন্দের ঈদ শোকে পরিণত হয়েছে তাদের। এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের পরিবারগুলোকে প্রশাসনের পক্ষ থেকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে বলে জানালেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। হোসেন আলীর তোলার ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। বৃদ্ধা মার জন্য ঈদে জাকাতের কাপড় নিতে গিয়ে ময়মনসিংহে পদদলিত হয়ে মারা যান মেয়ে রহিমা বেগম। মেয়ের কথা মনে করে এখন সারাক্ষণ চোখের পানি ফেলছেন মা আসিরন বেগম। একই অবস্থা পদদলিত হয়ে নিহত অন্য পরিবারগুলোর। প্রিয়জনকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি স্বজনেরা। আনন্দের ঈদ পরিণত হয়েছে শোকে। আমরা তো জানি না যে এই বন্য যাবো, তাহলে তো যাইবার দিতাম না। আমি যদি জানতাম তো আমার মায়ের জীবনে যাবার দিতাম। মা চলে উঠা সেমাই পিঠা বাজতো, খাইতাম, নতুন কাপড় চোপড় পিনতাম, আমার সাথে আনন্দ করতাম। দিন সকালে ঢাইকা গোসল করাইয়া মসজিদে পাঠাইতো। মসজিদে খাওয়ার পর নামাজ মাত্র পরে আমরা সবাই সেমাই খেতাম মারাতে। এবার পারলাম না খাইতে। এদিকে এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারগুলোকে প্রশাসনের পক্ষ থেকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে বলে জানালেন সদর উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। টিন এবং ঘর নির্মাণের জন্য কিছু টাকা কড়ি দিয়ে তাদেরকে আমরা সাহায্য করতে চাচ্ছি। আরো 10,000 করে টাকা জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমরা কালকে বা পরশু আরো 10,000 করে টাকা তাদেরকে দিব। ময়মনসিংহ শহরের অতুল চক্রবর্তী রোডের নুরানি জর্দা ফ্যাক্টরির মালিক শামীম তালুকদারের বাসায় গত 10 জুলাই ভোরে জাকাতের কাপড় আনতে গিয়ে পদদলিত হয়ে নারী শিশু সহ 27 জন নিহত হয়। আহত হয় প্রায় অর্ধশত। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। বাংলার সময় আরো থাকছে। কিংবদন্তি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের মৃত্যুবার্ষিকীতে নুহাশপল্লীতে ভক্ত শুভানুধ্যায়ীদের ভিড়, সমাধিতে ফুলেল ভালোবাসা। মেগা এবারে বাজারে নিয়ে এসছে মেগা ফ্লোরোস্কেল ডাবল মনিটরিং এর মাধ্যমে আপনার ওজন মনিটরিং সম্ভব। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমিয়েছেন সব বয়সের দর্শনার্থীরা। ঢাকার অদূরে ফ্যান্টাসি কিংডমে সকাল থেকেই চাপ বাড়তে থাকে ভ্রমণ পিয়াসীদের।
মিউজিকের সাথে ওয়াটার কিংডমে নেচে গেয়ে আনন্দ ফুর্তি করেছেন সব বয়সী মানুষ। বছরের বিভিন্ন সময় ফ্যান্টাসি কিংডমে ভিড় থাকলেও ঈদের দ্বিতীয় দিনে ভিড় বেড়ে যায় কয়েক গুণ। ফ্যান্টাসি কিংডম ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন ইজাজ সৌমিক। চলছে হইহুল্লোড়, দাপাদাপি আর আনন্দ চিৎকার। বোঝা যাচ্ছে নগরের বাইরে বিনোদন কেন্দ্রগুলোতে মনের আনন্দে চলছে ঈদ উদযাপন। ঈদ বিনোদনকে দমাতে পারেনি দিনভর বৃষ্টি। বৈরী আবহাওয়াকে আমলে না নিয়ে বর্ণিল উৎসবে যোগ দিয়েছেন ছেলে বুড়ো, কিশোর কিশোরী, তরুণ তরুণী থেকে সব বয়সী মানুষ। উৎসবের আড্ডায় কেউ ছিল বন্ধু, আবার কেউ এসেছেন নিজের কাছের মানুষকে নিয়ে। নগর জীবনের কোলাহল থেকে দূরে এসে সবাই মেতে ওঠে ঈদ আনন্দ উৎসবে। সবাই মিলে ঈদ উপলক্ষে অনেক আনন্দ করছে, এখানে এসে খুব ভালো লাগে। আমি আলিপুর থেকে আসছি, আর এখানে ঈদ উপলক্ষে আসা হয় অ্যাকচুয়ালি এনজয় করার জন্য। আজকে ঈদের জন্য আসা, এখানে সব অনেক ভালো লাগতেছে, বৃষ্টি না হলে আরো অনেক ভালো লাগতো। ঢাকার অদূরে থাকা বিনোদন কেন্দ্রগুলোতে যোগ দিয়েছেন পরিবারের কনিষ্ঠ সদস্যরা। উৎসবের রঙে রঙিন হয়েছে প্রায় সবাই। পানিতে হইচই আর আনন্দ ফুর্তিতে বেশ ভালো সময় কাটিয়েছে পরিবারের সব বয়সী সদস্যরা। আমি ওই যে স্লিপারে চলেছি, পিছনে ওখানে চলেছি, আর ওই পিছনে ক্যাসেলটার ওখানে চলেছি। এখানে এসে অনেক ভালো লাগছে, আমরা আমাদের ফ্যামিলির সাথে আছি। ঈদের ছুটি উপলক্ষে ফ্যামিলি এবং বাচ্চাদেরকে নিয়ে এসেছি, খুব ভালো লাগছে। ঢাকাতে তো বাচ্চা কাচ্চাদের নিয়ে যাওয়ার তেমন কোনো জায়গা নেই। এখানে আসতে বাচ্চারা পছন্দ করে, তাই এখানে ঈদের পরে আমরা আসি। বাবা মার সাথে এসেছি, অনেক মজা পেয়েছি। ঈদের আনন্দ শতগুণে বেড়ে যায় যখন আড্ডা, ফুর্তি ও গানে সময় কাটে নগরের ব্যস্ত মানুষদের। দিনভর পানিতে গা ভাসিয়ে ও নানা রাইডে চড়ে ঈদের উৎসবকে অনুভব করেছেন নগরের অসংখ্য বিনোদন পিয়াসী। ইজাজ সৌমিক, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর শিশু পার্ক ও চিড়িয়াখানাতেও দিনভর ছিল দর্শনার্থীদের ভিড়। সবখানেই ঘুরে ঘুরে সময় কাটাতে দেখা গেছে তাদের। বৃষ্টিতেও ঘুরে বেড়াতে আনন্দের কমতি ছিল না মানুষের মধ্যে। তাফসির বাবুর রিপোর্ট। খাঁচার ভেতর বিচিত্র সব ভঙ্গিতে বানরদের চলাফেরা, সামনে উল্লসিত দর্শকদের মুগ্ধ দৃষ্টি। মিরপুর চিড়িয়াখানায় বৃষ্টির মধ্যেই দর্শনার্থীদের ঢল। এর মধ্যেই দৃষ্টি প্রতিবন্ধী নজরুল ইসলাম তার সন্তানের বায়না মেটাতে চলে এসেছেন চিড়িয়াখানায়। ও যখন আমাকে এই বর্ণনা বলে, আব্বা এই বানরটা এরকম লাফায় এরকম করে, আমাকে দেখে একটু হ্যান্ডশেক করতে চায়, তখন আমার কাছে খুবই ভালো লাগে। বাঘ কিংবা ময়ূর, সব ধরনের পশু পাখি দেখতেই বাচ্চাদের তুমুল আগ্রহ। পরিবার পরিজন নিয়ে সবগুলো খাঁচার সামনেই সময় কাটিয়েছেন দর্শনার্থীরা। বাবুরা যেহেতু বায়না ধরছে যে আসবে, চিড়িয়াখানায় ঘুরবে, দেখবে, বিভিন্ন পশু পাখি দেখবে, এই জন্য বৃষ্টির মধ্যেও আসতে হয়েছে। ছুটি তো বেশি দিনের জন্য না, 2-3 দিন ছুটি, যার কারণে অবশ্যই বের হইতে হলো বাচ্চাদের নিয়ে। আমি বাঘ দেখছি, তারপর সাপ দেখছি, পাখি দেখছি, বক দেখছি, বানর দেখছি। অন্যদিকে বিনোদনের আরেকটি কেন্দ্র শিশু পার্কও ছিল শিশুদের হাসি আনন্দে জমজমাট। ঈদের ছুটিতে বৃষ্টিকে সঙ্গে করেই রং বেরঙের কাপড় পরে বাচ্চাদের নিয়ে আসেন অভিভাবকরা। বৃষ্টি দেখে একটু সমস্যা, তারপরও ঈদ তো, এই কারণে অনেক আনন্দই লাগতেছে। শিশুদের আগ্রহ মেটাতে তাদের সাথে অভিভাবকরা উঠেছেন ট্রেনে। দোলনা, চরকি ও ঘোড়ার পিঠে চড়ে শিশুরাও হয়েছেন আনন্দে আত্মহারা। রাস্তাঘাট ফাঁকা থাকে, এই জন্য বাচ্চাদের বাইরে ছুটি থাকে। ঘোড়ায় চলছি, চরকিতে চলছি, দোলনায় চলছি। আমার আব্বুর বন্ধ পেয়েছে, তার জন্য আমরা আব্বুরকে নিয়ে ঘুরতে এসেছি। পরিচিত এসব বিনোদন কেন্দ্রের পাশাপাশি রাজধানীর হাতিরঝিল, রমনা পার্ক, সংসদ ভবন সহ বিভিন্ন খোলামেলা জায়গাতেও নাগরিকরা ব্যস্ত ছিলেন ঈদের আনন্দ আড্ডায়। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটিতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভ্রমণ পিপাসুদের ভিড় এখন সিলেটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে। সকালে বৃষ্টি উপেক্ষা করেই ভিড় করতে থাকেন দর্শনার্থীরা। শহরের কোলাহল থেকে বেরিয়ে প্রকৃতির টানে জাফলংয়ে গিয়ে পর্যটকরা সময় কাটাচ্ছেন। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। নানা প্রতিকূলতা উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের পদভারে মুখরিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি জাফলং। পর্যটকরা এখানকার নৈসর্গিক সৌন্দর্য দেখে মুগ্ধ। এই জায়গা দেখে অনেক ভালো লাগতেছে এবং আমরা আসছি রাঙ্গুনিয়া থেকে। খুব আনন্দ লাগতেছে, কিন্তু বৃষ্টির জন্য এনজয়টা করতে পারতেছে না। ঈদের ছুটিতে ঝড় বৃষ্টি উপেক্ষা করে পানি পাথরে খেলা উপভোগ করার জন্য মেঘালয়ের পাহাড়ের পাদদেশের পিয়াই নদীর পাড়ে এসে জড়ো হয়েছে পর্যটকরা। তবে এই পথ পর্যন্ত আসতে মধ্যখানে 7-8 কিলোমিটার পথ অতিক্রম করতে তাদের অবস্থা নাকাল। আমি আমাকে নামতেছি প্রায় 8 কিলোমিটার আগে, ওইখান থেকে আমি পায়ে হেঁটে আসছি, আমার অনেক কষ্ট হয়েছে। আমি এখন যে ফিরে যাব,
ওই পরিমাণে এনার্জি আমার নাই। আসার পর খুবই ভালো লাগছে, কিন্তু অথচ দুঃখজনক হলেও সত্য যে রাস্তাঘাটের এই যে অবস্থা, যে রাস্তায় আমরা আসতে আগে 10 মিনিট লাগতো, এখানে 45 মিনিট লাগছে। অত্যন্ত ভঙ্গুর পথ অতিক্রম করে পর্যটকরা এ পর্যন্ত আসতে গিয়ে অনেকে আবার ফিরে যাচ্ছেন। এ কারণে এখানকার ব্যবসায়ীরা তাদের ব্যবসার মন্দাভাব বিরাজ করছে বলে জানিয়েছেন। এখানে রাস্তার সমস্যা, মানে মানুষ আসতে পারে না, গাড়ি ঘোড়া আগে রাস্তা ভালো আসলেও মানুষ আইছে, পর্যটক আসে না আগের মতন, খুব খারাপ ব্যবসা চলতেছে। পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় এই জাফলং এর উন্নয়নে সরকারের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পর্যটকরা। সিলেটের জাফলং থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। দিন দিন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে পুলিশের অপরাধ। বিশ্লেষকদের মতে নিয়োগ, তত্ত্বাবধান এবং প্রশিক্ষণের অভাবেই ঘটছে এমনটা। আর একের পর এক অপরাধে জড়িয়ে পড়ার কারণে পুলিশের প্রতি মানুষের আস্থাহীনতা বেড়েছে বলেও মত তাদের। তবে এর সঙ্গে দ্বিমত পোষণ করে পুলিশ মহাপরিদর্শক বলছেন, প্রতিটি ঘটনার ক্ষেত্রেই যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ বাহিনী নিয়ে খান মোহাম্মদ রুমেলের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। 21 জুন ফেনীতে 6 লাখ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয় পুলিশের বিশেষ শাখার এএসআই মাহফুজুর রহমান। 2014 সালের মার্চে 135টি স্বর্ণের বার সহ গ্রেপ্তার হয় রামপুরা থানার এক এসআই সহ 2 কনস্টেবল। একই বছরের জুলাইয়ে ঝুট ব্যবসায়ী সুজনকে ধরে নিয়ে থানায় নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠে মিরপুর থানার এক এসআইয়ের বিরুদ্ধে। 2013 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাদেরকে নির্যাতনের দায়ে এরই মধ্যে আদালত থেকে সাজা পেয়েছেন খিলগাঁও থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা। সম্প্রতি পদোন্নতির জন্য ঘুষের টাকা দিতে তহবিল গঠনের অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা। অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ার এরকম আরো অসংখ্য অভিযোগ রয়েছে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, সারা দেশে গড়ে প্রতি মাসে অপরাধে জড়িয়ে পড়ছে 1250 জন পুলিশ সদস্য। সদর দপ্তরের সিকিউরিটি অ্যান্ড ডিসিপ্লিন বিভাগে গত 3 বছরে জমা পড়েছে 50,000-এর বেশি অভিযোগ। আর নানা অপরাধে 2012 সাল থেকে 14 সাল পর্যন্ত শাস্তি পেয়েছে বিভিন্ন পদমর্যাদার 34,129 জন সদস্য। তবে সূত্র বলছে, প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি। পুলিশের তরফ থেকে যে ব্যবস্থাগুলো নেওয়া হয় সেগুলো হচ্ছে এক ধরনের লোক দেখানো আর কি, যে ক্লোজ করা কিংবা সাময়িক যে আপনার সাসপেনশন আর কি, এরকম করে তাকে সাময়িকভাবে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয় এবং তার কিছুদিন পরে আবার তাকে দায়িত্বে নেওয়া হয়। তবে তাদের সঙ্গে একমত নন পুলিশ মহাপরিদর্শক, আর এটিকে বাহিনীর দায় নয় ব্যক্তিগত স্খলন হিসেবে মন্তব্য করেন তিনি। যতগুলি ক্ষেত্রে পুলিশ সদস্যরা অপরাধে জড়িত হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স দেখিয়ে তাদের বিরুদ্ধে আমরা ফৌজদারি ব্যবস্থা নিয়েছি, মামলা নিয়েছি, গ্রেপ্তার করেছি, চার্জশিট দিয়েছি, বিচার ব্যবস্থা করেছি। পাশাপাশি বিভাগীয়ভাবে তাদের ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের চাকরিচ্যুত করা হয়েছে। কাজে এই ব্যাপারে তো আমরা কঠোর, কারণ আমরা কোনো ক্রমেই ন্যূনতম একটু শৈথল্য তাদের মধ্যে আমরা দেখাই না। তিনি আরো বলেন, পুলিশের বিরুদ্ধে বহু অভিযোগ আসে, তবে সবই সঠিক নয়। এছাড়া পুলিশের অপরাধ বিষয়ে তার বাহিনী জিরো টলারেন্স নীতিতে রয়েছে বলেও জানান পুলিশ প্রধান। যাদের উপর দায়িত্ব অপরাধ দমন এবং নির্মূলের, সেই তারাই যখন জড়িয়ে পড়েন অপরাধের সঙ্গে, তখন শুধু মানুষের আস্থার জায়গাটিতেই ধাক্কা লাগে না, পুলিশের প্রতি এক ধরনের অবিশ্বাসও জন্ম নেয় মানুষের মনে। আর তাই বিশ্লেষকরা বলছেন, সামাজিক স্থিতিশীলতা রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য পুলিশকে এসব অপরাধমূলক কাজ থেকে বিরত রাখার কোনো বিকল্প নেই। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে আছেন এমন জনগোষ্ঠী যাদের সঠিক পরিসংখ্যান নেই, জানার চেষ্টা ছিল না কোনো সরকারের। 10,000 মানুষের একটি হিসেব রাষ্ট্র দিলেও স্বেচ্ছাসেবী সংস্থা ও এনজিওর দাবি এ সংখ্যা 1 লাখ। এদের ছিল না নাগরিক স্বীকৃতি। আন্দোলনের ধারাবাহিকতায় 2009 সালে নাগরিক এবং 2013 সালে আসে তৃতীয় লিঙ্গের স্বীকৃতি। সরকারি এই সিদ্ধান্ত তাদের জীবনে কতখানি পরিবর্তন এনেছে তাই জানার চেষ্টা করেছেন সাথীরা শারমিন। শামসুল আরেফিন প্রিন্সের ছবিতে হিজড়াদের জীবন নিয়ে 4 পর্বের ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। মন ভালো করা এমন সকালে সুন্দরের প্রত্যাশা অনন্যার। জীবিকার প্রয়োজনে এই ছুটে চলা বড় ভালো লাগে তার। নিজের পরিশ্রমের টাকায় ইচ্ছেমতো বেঁচে থাকায় অসাধারণ আনন্দ পান তিনি। স্বপ্ন দেখতে দেখতে থমকে যেতে হয় এমন দৃষ্টির কাছে। চলতি পথের বাঁকা হাসি, কানাকানি, হাসি তামাশা, কটূক্তি প্রতিদিনের অর্জন। উপরের যে পার্টটা দেখেন অনেক রঙিন আপা, ভেতরের যে পার্টটা না প্রচন্ড সাদা কালো, বর্ণহীন, কোনো রং লাগেনি। নবীনগর থেকে তাকে প্রতিদিন যেতে হয় কর্মস্থল কাকরাইলে। সেখানে কাজ করছেন একটি এনজিওর সাথে। একবারে কখনোই বাসে উঠতে পারেননি অনন্যা। অনেক বাসই নিতে চায় না তাকে। বাসে উঠে গেলে বাসের হেল্পার, ড্রাইভার বা যারা সহযাত্রী থাকে, অন্যান্য যারা প্যাসেঞ্জার বাসে থাকে, তাদের দৃষ্টিভঙ্গিটা খুব কঠিন ভাবে আমাকে আঘাত করে আপা। এর
মাস থেকেই হাসি মুখে বেঁচে থাকার লড়াইটা চালিয়ে যান অনন্যারা। জোরাজুরি করতে গেলে আমার চেহারাটা দেখতে গেলে গাড়িতে উঠাতে চায় না। কেন? পাবলিকে আমাদের দেখে আমাদের দিকে তাকিয়ে থাকে, টিটকারি মারে, শীষ মারে। তোমরা এত সুন্দর সুন্দর কাপড় পরে তোমরা হিজড়া মানুষ কি করবে? নারী পোশাকে থাকি আর পুরুষ পোশাকে থাকি, কিছুটা না কিছু আমার কাপড় লাগবেই। ওরকম বড় বড় মার্কেটে আছে, সেটা আমরা খারাইতে পারি না। সমাজ বিশ্লেষকরা মনে করেন সরকারি স্বীকৃতি আর বাড়তি সুবিধার পাশাপাশি সামাজিকভাবে হিজড়াদের গ্রহণের মানসিকতা গড়ে ওঠা প্রয়োজন। এটাকে অনেক সময় মনে করছে যে এটা মেডিকেল ডিফর্মিটি, এটা কিন্তু আসলে সেটাও নয়। তাদেরকে একটা ইন আইসোলেশন, একটা কমিউনিটি হিসেবে যদি ট্রিট করা হয় তাহলে কিন্তু আমরা তাদের প্রতি সুবিচার করব না। সোসাইটি মানে বহুকাল আগের থেকে স্টিগমেটাইজড হয়ে বসে আছে। অন্য 10 জন তাকে হলো একটা হীন দৃষ্টি চোখে দেখে, ইতর প্রাণীর পর্যায়ে রাখে। একজন মানুষ হিসেবে তার থাকার, বড় হওয়ার, বসবাস করার, চলাফেরা করার যে অধিকার, সেটা তার থাকার কথা ছিল, সেটা পাচ্ছে না। বৈচিত্র্যময় জনগোষ্ঠীর এই বাংলাদেশে একসময় পেদে এবং বাউল সম্প্রদায়ের মতো হিজড়া সম্প্রদায় ছিল শুভ লক্ষণ এবং আশীর্বাদের প্রতীক হিসেবে। আধুনিক কালে এই হিজড়া সম্প্রদায়কে ঘিরে তৈরি হয়েছে নানা নেতিবাচক ধারণা। বিশেষজ্ঞদের মতে সংবিধানে তৃতীয় লিঙ্গের স্বীকৃতির পাশাপাশি তাদের প্রয়োজন নাগরিক অধিকার সুনিশ্চিত করা। তাহলেই এই জনগোষ্ঠী বোঝা নয়, সম্পদে রূপান্তরিত হবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, নবীনগর, সাভার। একজন সন্তানের সম্পত্তিতে উত্তরাধিকার জন্মগত। দ্বিতীয় পর্বে থাকবে হিজড়া সন্তানের উত্তরাধিকারের অবস্থা। পঞ্চগড়ের 36টি ছিটমহলের 21,043 জন মানুষ বাংলাদেশের ভালোবাসায় জড়িয়ে পড়েছেন। তাই এই দেশের মাটি ও মানুষের সঙ্গেই থাকতে চান তারা। এই ছিটমহলগুলোতে জনগণনার শেষ দিনে গত 16 জুলাই 483 জন মানুষ ভারতে বসবাস করার আগ্রহ প্রকাশ করে আবেদন করেন। এদিকে বাংলাদেশ ও ভারত উভয় প্রশাসনই ছিটমহলের অধিবাসীদের নাগরিক সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছে। পঞ্চগড় থেকে আব্দুর রহিমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সম্প্রতি বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তি বিল পাশ হওয়ার পর উভয় দেশ বিষয়টির স্থায়ী সমাধানে এগিয়ে আসে। এরই ধারাবাহিকতায় গত 6 জুলাই থেকে উভয় দেশে থাকা ছিটমহলগুলোতে জনগণনা সহ তথ্য সংগ্রহের কাজ শুরু হয়। এ সময় বাংলাদেশে থাকতে আগ্রহীরা বলেন নারীর টান থাকায় তারা এদেশ ছাড়তে চান না। এছাড়া বাংলাদেশি নাগরিক হিসেবে অবকাঠামো সহ যাবতীয় সুযোগ সুবিধা পাবার আশাবাদ ব্যক্ত করেন তারা। আমাদের স্বপ্ন ছিল যে কোনো একদিন ছিটমহল বাংলাদেশ হবে, আমরা বাংলাদেশি নাগরিক হব। আজকে সেই স্বপ্ন আমাদের পূরণ হয়ে গেল। অতএব আমরা ইন্ডিয়া যাচ্ছি না। রাস্তাঘাট পাকা হবে, সবকিছু হবে, আমরা কেন এখন যাব ভারত? আর ভারতে যেতে আগ্রহী ব্যক্তিরা জানান তাদের আত্মীয় স্বজনরা ভারতে থাকায় ও তাদের জন্মসূত্র ভারত হওয়ায় তারা ভারতেই যেতে চান। শীত আগে ভারত ছিল, এখন বাংলাদেশ হয়েছে। আগে এখন আমি ওই ভারতের নাগরিকত্ব বহাল রাখতেছি। আগে আমাদের বাড়ি ছিল ভারতে, এখন শীত বাংলাদেশ হয়ে গেছে। তা আমাদের পরিবার সহ আমরা ভারতে চলে যাব। এদিকে ভারতের সহকারী হাই কমিশনার সন্দীপ মিত্র বলেন যারা ভারতীয় ছিটমহল থেকে ভারতে যেতে আগ্রহী তাদের 1 আগস্ট থেকে 30 নভেম্বরের মধ্যে যেতে হবে। ওই সময়টুকুর ভেতরে তাদের যা কিছু আছে সেগুলো যারা বিক্রি করে দিয়ে যেতে চান, নিয়ে টাকা করে নিয়ে, আর যেগুলো অস্থাবর সম্পত্তি সেগুলো তো সঙ্গে যেতে হবে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান যারা ভারতে যেতে চান তাদের প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়া হবে। একই সাথে যারা ভারত থেকে বাংলাদেশে আসবেন তাদেরও সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। এখানে থাকার সুব্যবস্থা যা যা ব্যবস্থা দরকার সুনাগরিক হিসাবে সবই আমরা ব্যবস্থা করবো। সেই বাজেট কিন্তু অলরেডি ধরা আছে। জেলা প্রশাসন জানায় 2011 সালের হেড কাউন্টিং এর তালিকা অনুযায়ী পঞ্চগড়ের 36টি ছিটমহলে অধিবাসী হিসেবে নাম অন্তর্ভুক্ত ছিল 19,043 জন। আর এবছর 6 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত নতুন জনগণনার তথ্যানুযায়ী জন্মসূত্রে 1,582 ও বৈবাহিক সূত্রে 418 জন অন্তর্ভুক্ত হয়েছে। সময় সংবাদ, পঞ্চগড়। বরিশালে কীর্তনখোলা নদীতে তীব্র ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, বসতবাড়ি, ফেরিঘাট সহ নানা স্থাপনা। মসজিদ, মাদ্রাসা, সড়ক, ডকইয়ার্ড সহ ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর এখন হুমকির মুখে। এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান ভাঙন রোধে প্রয়োজন 46 কোটি টাকা আর বরাদ্দ মাত্র 3 কোটি টাকা। মাহমুদ নবীর ছবি নিয়ে আরো জানাচ্ছেন ফিরদাউস সোহাগ।
বর্ষার শুরু থেকে বরিশালের কীর্তনখোলা নদীর বেশ কয়েকটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে চরকাউয়া, বেলতলা, চরবাড়িয়া পয়েন্টে ভাঙন সবচেয়ে বেশি। চরকাউয়ার ভাঙনে ফেরিঘাট সহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান মুহূর্তে নদীগর্ভে বিলীন হয়েছে। এদিকে বেলতলা ফেরিঘাট, 3টি ডকইয়ার্ড ও ঘরবাড়ি হুমকির মুখে। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা না নিলে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী। কীর্তনখোলা নদীর ভাঙনে ফেরিঘাট, ডকইয়ার্ড সব নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এখনই প্রতিরোধ ব্যবস্থা নেওয়া উচিত। নদীর ভাঙলে আমাদের আরো 2টা বাড়ি গেছে। বেলতলা, খেয়াঘাট এবং আশেপাশ এলাকা সম্পূর্ণ ঘর বাড়ি নদীর গর্ভে বিলীন হয়ে যাইতে আছে। কীর্তনখোলা নদীতে ভাঙে নিতেছে, তো তারপরে বিদ্যুৎ খুঁটি সরানো হচ্ছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই যে আমাকে ওইটা রক্ষা করার জন্য। আমার কোনো উপায় নেই, বলহন নেই, কমলে থাকবো। ভাঙন এখন আরো তীব্র আকারে ধারণ করছে। এই ভাঙন যদি এখন রোধ না করে তাহলে আগামীতে এই সব স্থাপনা কোনো কিছুই থাকবে না। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ভাঙন রোধের জন্য যে অর্থ বরাদ্দ দরকার তা পাওয়া যায়নি। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আমরা ইতিমধ্যে 46 কোটি টাকার প্রকল্প দাখিল করেছি। এর বিপরীতে আমরা মাত্র 3 কোটি টাকা বরাদ্দ পেয়েছি। তবে এখানে ভাঙনের যে বৈশিষ্ট্য সেটা সার্বিকভাবে মোকাবেলার জন্য আমাদের পূর্ণাঙ্গ অর্থ বরাদ্দ প্রয়োজন। প্রতি বছর কীর্তনখোলা নদীর কোনো না কোনো অংশ নদীগর্ভে বিলীন হচ্ছে। এতে ক্ষতি হচ্ছে কোটি কোটি টাকা। গত বছর চরকাউয়া ফেরিঘাট এলাকায় একইভাবে মুহূর্তে 20 থেকে 22টি ব্যবসা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়। ফেরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। চট্টগ্রাম বন্দর ব্যবহারের ক্ষেত্রে ভারত, নেপাল ও ভুটান আগ্রহী হলেও এর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবহারকারীরা। এমনিতেই বছরে 13 ভাগ হারে প্রবৃদ্ধির কারণে বন্দর কর্তৃপক্ষকে হিমশিম খেতে হয়। এর সঙ্গে ট্রান্সশিপমেন্ট যুক্ত হলে কাজের মাত্রা আরো বাড়বে। এ অবস্থায় সক্ষমতা বাড়াতে নতুন 3টি কন্টেইনার টার্মিনাল নির্মাণ করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আর চলতি বছরে শুরু হবে নতুন 2টি টার্মিনাল নির্মাণের কাজ। কমলদের আরো একটি রিপোর্ট। বাংলাদেশের অর্থনীতির প্রাণ প্রবাহ হিসেবে পরিচিত চট্টগ্রাম বন্দর। এই বন্দর দিয়ে সম্পন্ন হয় দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 90 ভাগ কাজ। বছরের 13 ভাগ হারে প্রবৃদ্ধির ফলে দিন দিন এই বন্দরের কর্মপরিধি বেড়ে চলেছে। এর মাঝে বন্দর ব্যবহারে আগ্রহী প্রতিবেশী 3 দেশ ভারত, নেপাল এবং ভুটান। বর্তমানে এই বন্দর বছরে গড়ে 15 লাখ কন্টেইনার হ্যান্ডেলিং করে। এই 3টি দেশ বন্দর ব্যবহার করলে বছরে আরো অন্তত 1 লাখ কন্টেইনার বেশি হ্যান্ডেলিং করতে হবে। চট্টগ্রাম বন্দরের উপর নির্ভর করে আর মংলা বন্দরের উপর করেই তো ট্রানজিটটা হবে। তা আমাদের আরো সক্ষমতা বাড়াতে হবে। এখন যে এনসিটি যদি পুরো দমে চালু হয়ে যায়, আমাদের যে নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল, এটার পাশাপাশি আরো টার্মিনাল বাড়াতে হবে এবং চট্টগ্রাম বন্দরকে আরো একটু গতিশীল করতে হবে। চট্টগ্রাম বন্দরে বর্তমানে প্রধান 12টি জেটির পাশাপাশি এনসিটিতে 5টি ও সিসিটিতে 2টি জেটি রয়েছে। 19টি জেটির মধ্যে জাহাজে কন্টেইনার উঠানামার কাজে ব্যবহৃত কি গ্যান্ট্রি ক্রেন রয়েছে মাত্র 4টি। তাই প্রতিবেশী 3 দেশকে ব্যবহার করতে দেওয়ার আগে বন্দরের সক্ষমতা বাড়ানোর কথা বললেন চেম্বার সভাপতি। সার্ক কান্ট্রি যেগুলি আছে সেগুলির সাথে ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট এইগুলি সময়ের দাবি, এগুলি করতেই হবে। বাংলাদেশের যে ইনফ্রাস্ট্রাকচার এগুলি ঠিক করে আমাদের যে ডিমান্ড আছে ডিমান্ড ফুলফিল করে ট্রানজিট অবশ্যই হবে এবং ট্রানজিট না দিলে আমাদের রেভিনিউ আসবে না। এই অবস্থায় সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রতিবেশী দেশগুলোকে বন্দর ব্যবহারের সুবিধা বাড়াতে বেশ কিছু বড় ধরনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আমাদের যে এনসিটি আছে, এনসিটিকে আরো পূর্ণাঙ্গভাবে চালু করার বিষয়টি কার্যক্রম চলছে। এরপরে হচ্ছে আমাদের কেসিটি, এইটাকে আমরা যে আছে সেখানেও কি গ্যান্ট্রি ক্রেন দিয়ে এই জেটিকে পুনর্নির্মাণ করা, এটির কার্যক্রম শুরু হবে। এবং এরপরে আমরা মধ্যমেয়াদী একটি পরিকল্পনা আমাদের আছে যে বে টার্মিনাল। চট্টগ্রাম বন্দরে বছরে গড়ে 1650টি পণ্যবাহী জাহাজ আসে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নরসিংদীতে মৌসুমী ফল লটকনের বাগান করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন চাষিরা। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বাজারে কদর বেড়েছে অনেকটা অপ্রচলিত এই ফলের। একসময় যেসব গ্রামে হাতে গোনা লটকন গাছ দেখা যেত, এখন সেই গ্রামগুলোতেই বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে লটকন। আর গুণগত মান রক্ষা ও ফলন বাড়াতে বিজ্ঞানসম্মত উপায়ে চারা উৎপাদন করে চাষিদের সরবরাহ করা হচ্ছে বলে দাবি কৃষি বিভাগের। নরসিংদী থেকে আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও কাউসার আহমেদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 15 বছর আগে নরসিংদীর কোনো কোনো বাড়ির আঙিনায় দেখা মিলত 2-1টি লটকন গাছের। আবহাওয়া ও মাটির গুণাগুণ অনুকূলে থাকায় জেলার শিবপুর, বেলাবো ও রায়পুরা সহ 6টি উপজেলায় বাড়ছে লটকনের চাষ। এ ফল খাদ্য ও পুষ্টিগুণ সমৃদ্ধ হওয়ায় দিন দিন বাড়ছে এর চাহিদাও।
আর কম পরিচর্যায় অধিক লাভজনক হওয়ায় লটকন চাষে আগ্রহী হয়ে পড়েছেন এখানকার মানুষ। লটকা মিষ্টি মিষ্টি দেখি ওই বেশি এটা একটু চাহিদা বালা। অল্প পরিশ্রম করুন লাগে আর কি, পানিটা নিয়ে দেওয়া লাগে যদি বৃষ্টি না হয়। এলাকার যত বেকার পোলাপান আছে সবাই আসলে এটার প্রতি অনেক মনোযোগ দিয়ে মানে লটকন চাষটা করতেছে। আগ্রহটা বেশি, অল্প জায়গাতে অধিক লাভবান হয়। সুস্বাদু হওয়ায় ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় লটকনের চাহিদা রয়েছে। পাশাপাশি বিদেশের বাজারেও লটকন রপ্তানি করা হচ্ছে বলে জানালেন ব্যবসায়ীরা। 1 বছরের মাথা লাগাইলে, খাড়া দিয়া লাগাইলে পরে এটা আজীবন এটার মধ্যে লটকন ধরে। লটকন তো মনে করেন দেশের মধ্যে এবার ভালো চাহিদা। ঢাকা এই শ্যামবাজার নিয়ে যায়, কারণবাজার নিয়ে যায়, যাত্রাবাড়ি নিয়ে যায়, এবার বিদেশে রপ্তানি চালু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে গুণগত মান রক্ষা ও ফলন বৃদ্ধিতে বিজ্ঞানসম্মত উপায়ে চারা উৎপাদন করে চাষিদের সরবরাহ করা হচ্ছে। এখানকার কৃষকরা খুবই আগ্রহী এবং তারা সার, সেচ এবং কীটনাশক, পোকামাকড় দমন এত বেশি তারা আমাদের পরামর্শ করছে, যার ফলে আদর্শ পদ্ধতিতে চাষ করা বলে অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় লটকন এখানে চাষ হচ্ছে। চলতি মৌসুমে নরসিংদীতে 581 হেক্টর জমিতে প্রায় 10,000 মেট্রিক টন লটকন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিছু সৃষ্টিকর্ম কখনোই পুরনো হবার নয়, আর সেই কীর্তি রচয়িতা যখন জননন্দিত সাহিত্যিক হুমায়ুন আহমেদ, তখন তার বলার অপেক্ষা রাখে না। আর তাই তো বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ হুমায়ুন আহমেদের মৃত্যুর 3 বছর পরে এসেও হাজারো ভক্ত শ্রোতার ঢল নামে তার নান্দনিক বাগানবাড়ি নুহাশপল্লীতে। শ্রদ্ধা জানিয়েছেন তার সমাধিতে ভক্তরা। লেখকের 3য় প্রয়াণ বার্ষিকীতে ভক্তরাও যেন আকুল হয়ে খুঁজেছেন হারিয়ে যাওয়া সেই জ্যোৎস্না পাগল মানুষটিকে। গাজীপুরের নুহাশপল্লী ঘুরে এসে এস আলম মামুনের ক্যামেরায় আরো জানছেন দেবাশিস রায়। যদি মন কাঁদে তুমি চলে এসো। ঘন মেঘে ঢাকা আকাশ ভেঙে ঝরছে বৃষ্টি সেই সকাল থেকে, যেন পুরো প্রকৃতি আজ কেঁদে কেঁদে নিজেকে হালকা করতে চাইছে। যদি চাইবেই তো, কেননা বাংলা সাহিত্যকে যিনি নতুন ধারায় নিয়েছেন, লেখনীর মায়াজালে মোহাবিষ্ট করে তোলা সবচেয়ে জনপ্রিয় সাহিত্যিক হুমায়ুন আহমেদ যে এই দিনেই হারিয়ে গিয়েছিলেন ঘোর অন্ধকারে। তার প্রয়াণ দিবসে হাজারো হিমু মিসির আলীর পক্ষে তাকে ভুলে থাকা যে অসম্ভব, তারই জানান দেয় নুহাশপল্লীর এই প্রাঙ্গণ। ভক্তকুলের শ্রদ্ধায় বৃষ্টির ধারার সাথেই সিক্ত হন সরল মনা এই সাহিত্যিক। যারা সিনেমা বানাবে ওনাদের জন্য উনি আদর্শ, যারা বই লিখবে ওনাদের জন্য উনি আদর্শ। উনি ছাড়া আমাদের সাহিত্য চিন্তা করা যায় না। আজকে এই বৃষ্টির মাধ্যমে যাচ্ছে ওনার লেখার একটা উপাদানকে খুঁজে পাচ্ছি। এই যে তাকে মিস করছি, হ্যাঁ, তো কেমন ভাবে মিলে গেছে, ঠিক আছে, প্রকৃতিটাও যেমন ওইভাবেই চলতেছে, ঠিক আছে, কাটতেছে, একদম ভেজা। হুমায়ুন আহমেদের যে সৃষ্টিগুলো আছে আরো অন্তত 100 বছর এর খোরাক হুমায়ুন আহমেদ রেখে গিয়েছেন আমাদের জন্য। তার শিল্পকর্ম ও সৃষ্টি যে অবিনশ্বর তারই প্রমাণ মেলে তার ভক্তদের ভাবনায়। নতুন প্রজন্ম যার কাছে ছুটতে চায় অগ্রজদের মতো করেই। এখানে আসলে ওরা এগুলো জানতে পারবে, উনার সম্পর্কে জানতে পারবে, উনার সৃষ্টি দেখতে পারবে, আর উনার যে সিনেমাগুলা, নাটকগুলা, এগুলো আমার মনে হয় দেখানো উচিত। নুহাশপল্লী অবশ্যই ওনার একটা অবিস্মরণীয় একটা সৃষ্টি উনি রেখে গিয়েছেন, ওদের মনোজগতে একটা স্থান করে নেবে। তার সৃজনশীলতাকে ধরে রাখতে আগামীতে বইপ্রিয় প্রত্যেকটি মানুষকে সাহিত্য চর্চার আহ্বান জানিয়েছেন তার সহধর্মিনী। যদি আমাদের পক্ষ থেকে কিছু করার থাকে সেটা হচ্ছে বেশি বেশি করে ওনার বই পড়া, যেগুলো পড়িনি সেগুলো পড়া, এবং প্রত্যেক ঘরে ঘরে নিজের সন্তানের কাছে হুমায়ুন আহমেদের অন্তত একটি করে হলেও বই তুলে দেয়া। শুধু হুমায়ুন আহমেদ না, আমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, শরৎচন্দ্র, এই সমস্ত লেখকের লেখাগুলো যদি আমরা বাচ্চাদের হাতে তুলে দেই, তাহলে কিন্তু হুমায়ুন আহমেদকে বাঁচিয়ে আমরাই রাখতে পারবো। আমি শুধু বলতে চাই যে ওনার মতো মানুষ হুমায়ুন আহমেদ স্যার আছেন, থাকবেন, এবং তিনি পৃথিবীর সব জায়গায় আছেন। নাটক, চলচ্চিত্র, সঙ্গীত, সাহিত্য রচনা, সৃজনশীলতার সব শাখায় পাঠক দর্শকদের নিয়ে এক দিগ্বিজয়ী সাম্রাজ্য গড়েছিলেন ব্যক্তি হুমায়ুন, যা বেঁচে থাকবে কাল থেকে কালান্তরে। বাংলা সাহিত্যের এক রাজপুত্রের নাম ছিল হুমায়ুন আহমেদ, যার অবিনশ্বর কীর্তি আর অনন্য শিল্প সম্ভার পাঠক শ্রোতাদের কাছে বেঁচে রইবে বহুকাল। তার মতো প্রাণ প্রাচুর্যে ভরা এমন সৃষ্টিশীল
সাহিত্যিক কখনো মৃত্যুবরণ করতে পারেন না, আর তাই তো আকাশ ভেঙে বৃষ্টি এলে বা উথাল পাথাল জোছনা উঠলে আমাদের চেতনা ও নিসর্গ তাকে খুঁজে নেবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। গাজীপুরের নুহাশপল্লী থেকে দেবাশিস রায়, সময় সংবাদ। সরকারের সাফল্য বিএনপির রাজনীতির ওপর সংকটের ছায়া ফেলেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুসাপুরে ঈদ শুভেচ্ছা ও এইচএসসিতে জিপিএ 5 প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। আজকে দেশে বিরোধী রাজনীতি অনেক দুর্বল, তারা নিজেরাই তাদের ভুল ও ব্যর্থতা খেসারত দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে বিজয় রথ, এই বিজয় রথের যে অপ্রতিরোধ গতি, সেটা আজকে বিরোধী রাজনীতি সংকটের উপর দীর্ঘ ছায়া ফেলেছে। ঈদ উপলক্ষে নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারে ঢল নেমেছে পর্যটক ও দর্শনার্থীদের। এশিয়ার বৃহত্তম এই মঠ দেখতে সারা বছর দেশ বিদেশ থেকে দর্শনার্থীরা আসলেও ঈদ বা বিশেষ উৎসবে দর্শনার্থীদের ঢল নামে এখানে। নান্দনিক এই নিদর্শন দেখতে ভিড় করেছে সৌন্দর্য পিপাসু মানুষেরা। তবে দর্শনার্থীদের অভিযোগ, পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব রয়েছে এখনো। পাল আমলের রাজা দ্বিতীয় ধর্মপাল 810 খ্রিস্টাব্দে এখানে তার সাম্রাজ্য গড়ে তোলেন। ঈদের ছুটি কাটাতে অন্য বছরের মতো এবারও দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা আসতে শুরু করেছেন সবুজ ঘেরা খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলোতে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে শহরের হোটেল মোটেলগুলোতে বিনোদনপ্রেমী মানুষের আগাম বুকিং বাড়ছে। ভ্রমণ পিপাসুরা ভিড় করছেন আলুটিলা, রিসা ঝর্ণা ও ঝুলন্ত সেতু সহ জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে। তবে পর্যটকদের কাছে আলুটিলার রহস্যময় গুহা এবং রিসা ঝর্ণাই বেশি পছন্দের। এদিকে পর্যটকদের নিরাপত্তায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। কোথাও নিচু, কোথাও উঁচু, আবার কোথাও গর্ত, কোথাও অনেক মজা লাগে। গুহায় যখন ঢুকেছি এরকম থ্রিলিং একটা ফিলিংস হবে কখনো ভাবি নাই। আলুটিলা, রিসাং ঝর্ণা, হেরিটেজ পার্ক, এখন ঘটিকাসের পার্কে ঘুরতেছি। এটা একটা অসম্ভব সুন্দর জায়গা। বিলাসীদের জন্য এবং বিলাসীদের ভ্রমণের জন্য পুলিশ বাহিনী আমাদের সদা তৎপর থাকে, যাতে করে তাদের কোনো প্রকার বিপদে পড়তে না হয় বা ইনসিকিউর যেটা বলে ইনসিকিউর করবেন না। বাংলা সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ঈদের দ্বিতীয় দিনে সিরাজগঞ্জের দুর্ঘটনায় নিহত 17 জনের পরিবারে এখন শুধুই কান্না। চট্টগ্রামের দেয়াল ও পাহাড় ধসে 6 জনের মৃত্যুর পর সরিয়ে নেওয়া হচ্ছে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের। ঈদের দ্বিতীয় দিনও শোক স্তব্ধ ছিল ময়মনসিংহে পদদলিত হয়ে নিহত 27 জনের পরিবারগুলো। স্বজনদের স্মৃতিগুলো তাদের কাঁদিয়েছে উৎসবের দিনে। 31 জুলাই থেকে কার্যকর হবে ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় চুক্তি। পঞ্চগড়ের বেশিরভাগ ছিটমহলের বাসিন্দাই থাকতে চান বাংলার মাটিতে। বরিশালে কীর্তনখোলা নদীতে তীব্র ভাঙন, নদী গর্ভে বিলীন হয়ে গেছে বিভিন্ন স্থাপনা। প্রয়োজনের তুলনায় বরাদ্দের অপ্রতুলতার কথা জানালো পানি উন্নয়ন বোর্ড। এবং ঈদের ছুটিতে দেশের বিভিন্ন এলাকার বিনোদন কেন্দ্রে মানুষের ভিড়, আনন্দ সময় পার করছেন সবাই। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।